ওকে, সো ওয়েলকাম এভরিওয়ান টু টুডেজ ক্লাস। আজকে হচ্ছে আমাদের ক্যারেট ভর্তি প্রস্তুতির একটা ইংরেজি ক্লাস অনুষ্ঠিত হবে, এবং আজকে আমাদের ক্লাসে আমরা অনেকেই আছি। আমরা এটা মোটামুটি অনেক আগে থেকে অ্যানাউন্স করা যে আজকের ক্লাসটা হবে। তো প্রথম হচ্ছে আমি আমার পরিচয়টা দিই। আমি ফাহিম শাহরিয়ার, আমি কুমিল্লা ক্যাডেট কলেজের একজন এক্স ক্যাডেট, এবং আমি হচ্ছে 2009 থেকে 2015 সাল কুমিল্লা ক্যাডেট কলেজে পড়াশোনা করেছি। ঠিক আছে, বর্তমানে আমি ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করছি, পাশাপাশি হচ্ছে তোমাদের ইংরেজির যে ব্যাপারটা সেটা আমি দেখছি আর কি। তো আমি অ্যাকচুয়ালি ইংরেজি বা ক্যাডেট কলেজের, বিশেষ করে ইংরেজির সাথে সম্পৃক্ত হচ্ছে গত 10 বছর ধরে, 2016 সাল থেকেই। তো আমার জাস্ট পড়াতে ভালো লাগে আর কি তোমাদেরকে, তো এই জন্য হচ্ছে এই ব্যাপারটা কন্টিনিউ করা। তো ঠিক আছে, আমার সম্পর্কে গেল, এবার আসো আমরা আমাদের ক্লাস সম্পর্কে। ক্লাসের কিছু রুলস বলে দিই। অলরেডি অনেকেই জানো যারা আমাদের আগের ক্লাসগুলো জয়েন করেছো, বা এখানে অনেকে আমাদের প্রিভিয়াস ইয়ারের স্টুডেন্টস আছো। আমাদের ক্লাসে হচ্ছে আমরা কিছু রুলস ফলো করব, বেসিক রুলস। রুলস গুলো কি, আমরা ক্লাস টাইমে ক্যামেরাটা অন রাখবো অবশ্যই, কারণ ক্যামেরাটা অফ রাখার কিছু নেগেটিভ সাইডস আছে, যেগুলো আমরা লাস্ট ক্লাসে আমি বলেছিলাম। যে ক্যামেরা অফ রাখলে আইদার টিচার তোমাকে সবার আগে পিক করবে যে ওর তো ক্যামেরা অফ, ওকে আমি পড়াটা ধরি, অথবা হচ্ছে টিচার দেখা যাবে তোমার সাথে কমিউনিকেট করতে খুব একটা কমফোর্টেবল ফিল করবে না। টিচার মনে করবে তুমি আছো নাকি নাই ক্লাসে, সেটা তো আমি বুঝতে পারছি না। তো এই জন্য ক্যামেরাটা অন রাখাটা জরুরি। সেক্ষেত্রে আমি বুঝতে পারি যে তুমি আসলে ক্লাসে আছো এবং তুমি অ্যাটেন্টিভ। ওকে। সেকেন্ডলি হচ্ছে আমাদের আমরা মাইকটা অফ রাখবো। তুমি যদি একদম সাইলেন্ট কোনো এনভায়রনমেন্টে থাকো সেক্ষেত্রে অন রাখতে পারো, বাট আমি অ্যাডভাইস করবো মাইকটা অফ রাখার জন্য, কারণ অনেক সময় দেখা যায় আমাদের এখান থেকে নয়েজ চলে আসে, যে নয়েজটা আসলে সবার জন্য ডিস্টার্বিং হতে পারে। ঠিক আছে, সো আমরা হচ্ছে অপ্রয়োজনে মাইকটা অন করব না। আর যদি কোনো কথা থাকে যে স্যার আমার একটা কোশ্চেন আছে, আমি এই কথাটা বুঝি না, আমি এই পড়াটা বুঝি নাই, কিংবা হচ্ছে আমাকে এই জিনিসটা একটু আরেকবার বললে ভালো হয়, একটা ওয়ার্ডের মিনিং হতে পারে, যে কোনো সমস্যা হতে পারে, সেক্ষেত্রে তুমি কি করবা, হ্যান্ড রেজ করবা। ঠিক আছে, হ্যান্ড রেজ করলে আমি অবশ্যই সেটা দেখতে পাবো, এবং তোমাকে হচ্ছে আমি সেটা তোমার কাছে আমি রিচ করব। আচ্ছা, আর ফোর্থলি হচ্ছে আমরা সবাই খাতা কলম নিয়ে বসবো। খাতা কলম নিয়ে বসবো এই কারণে যে আমরা স্লাইডের সবকিছু লিখবো না, স্লাইডের সবকিছু লিখবো না। যদি স্লাইডের বাইরে আমি কোনো কিছু তোমাদেরকে দেই, সেক্ষেত্রে সেটা যেন নোট করে নিতে পারো। স্লাইডের বাইরে হয়তো বা আমি একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিলাম, হ্যাঁ, একটা ওয়ার্ড মিনিং, একটা সিনোনিম, একটা অ্যান্টোনিম, অথবা একটা ছোট একটা টিপস দিলাম, যে টিপসটা স্লাইডে নাই, হ্যাঁ, আমার হুট করে মনে আসছে আমি বলে দিছি। এই ধরনের ব্যাপারগুলো হচ্ছে খাতায় সবাই নোট করবা। ঠিক আছে, ওকে। সো আই হোপ আই এম ক্লিয়ার উইথ দ্য রুলস। লেটস ডাইভ ইনটু দ্য টপিক। আমাদের আজকে টপিক হচ্ছে টেন্স, এবং টেন্সের পাশে দেখো একটা জিনিস অ্যাড করে দেওয়া আছে, হোয়াট এন্ড ওয়াই। হ্যাঁ, মানে টেন্স কি সেটা তো আমরা জানবোই, এবং টেন্সটা আসলে কেন প্রয়োজন সেটা আমরা বোঝার চেষ্টা করব। কারণ অনেকেই হয়তো বা অলরেডি টেন্স পারো, কিংবা টেন্স সম্পর্কে অনেক বেশি জানো অলরেডি, কিন্তু আমাদের আসলে টেন্সটা পড়ার সাথে সাথে টেন্সটা আসলে আমরা কেন পড়তেছি, কেন দরকার, হ্যাঁ, পড়াশোনা কেন করতেছি আমরা, এটা মোটিভেশনটা ক্লিয়ার হয়ে থাকাটা জরুরি। না হলে দেখা যাবে আজকে টেন্সের ক্লাস করছো, কালকে আবার ভুলে গেছো। ঠিক আছে, তুমি যখন বুঝবা এই কারণে আমি এই কাজটা করছি, তখন দেখবা যে আসলে পড়াটা তোমার মনে থাকে বেশি। ঠিক আছে, ওকে। আহ এইখানে একটা কোশ্চেন করে আমি সবাইকে, যে পারবা একটু হ্যান্ড রেজ করবা। দেখো, এটা তো একটা টাইটেল তাই না, আজকে টপিকের নাম। কেউ কি বলতে পারবা এখানে টি বড় হাতের, ডব্লিউ বড় হাতের, কিন্তু এই এটা হচ্ছে আবার ছোট হাতের, এটা কেন, এটা ছোট হাতের কেন? কেউ কি বলতে পারবা? হ্যান্ড Yes, রেজ sir. একটু করো। Special letter, what and why of the special স্যার, letter. হ্যান্ড রেজ করতে হবে এইভাবে। মাল্টিপল মানুষজন একসাথে কথা বললে কিন্তু আমি কারোটাই শুনতে পারছি না, সো আমি সবাইকে মিউট করে দিচ্ছি। হ্যান্ড রেজ করতে হবে, আমি সবারটা শুনবো। ঠিক আছে, আচ্ছা, মিম হ্যান্ড রেজ করেছো, মিম বলো। আমি একে একে সবারটাই শুনবো। আনমিউট করতে হবে, আমি তোমাকে হচ্ছে আনমিউট করার একটা প্রম্পট পাঠিয়েছি, দেখো। হুম, বলো। এটি লাস্টে সেই জন্য। না স্যার, এটা তো হলো না। লাস্টে কিসের লাস্টে? এটা তো মাঝখানে, হোয়াট এন্ড ওয়াই এর মাঝখানে এন্ড আছে। আচ্ছা, আমি হুমায়রার কাছে যাচ্ছি। হুমায়রা, এনিথিং?
স্যার টেন্সের টিটা হচ্ছে একটা স্পেশাল লেটার, টেন্স একটা স্পেশাল ওয়ার্ড, এন্ড হোয়াট এন্ড ওয়াই আর অলসো স্পেশাল লেটার। কিন্তু মাঝখানে যে এন্ড, ওটা আমরা অনেক সেন্টেন্সে ইউজ করি, তো এটা স্পেশাল না, এই জন্য। স্পেশাল না? Yes. স্পেশালের ডেফিনিশনটা কি স্যার? আপনার কাছে স্পেশাল মনে হচ্ছে না? এখন আমার কাছে তো এন্ড একটা স্পেশাল একটা ওয়ার্ড, কত সুন্দর 3 অক্ষরের একটা ওয়ার্ড, এটা কেন স্পেশাল হবে না? ও দুজনকে কানেক্ট করতেছে, হোয়াট এবং ওয়াই এর চেয়ে ওর তো ভ্যালু বেশি, ও দুজনকে কানেক্ট করে রাখতেছে। এন্ড যদি না থাকে এটা কিছু হবে বলো? একটা কমা দিতে হবে না তখন আবার? সো ও তো অবশ্যই স্পেশাল। আচ্ছা, জাবিরুল বলো তো, আমি এক এক করে সবার সাথে সবার কাছে যাব। জাবিরুল। স্যার প্রিপোজিশন, স্যার কোনো টপিক আছে যখন অ্যান্ড হচ্ছে, এটা প্রিপোজিশন। প্রিপোজিশন কখনো স্মল লেটার দিয়ে সবসময় শুরু হয়, ক্যাপিটাল দিয়ে শুরু হয় না। আচ্ছা, জাবিরের অ্যান্সারটা হচ্ছে কাছাকাছি, বাট একুরেট হয় নাই। ঠিক আছে, আমি যদি ধরি 100-তে 10 পাওয়ার মতো কাছাকাছি, বাট একুরেট অ্যান্সার হয় নাই। আচ্ছা, মুইনাত। স্যার কারণ অ্যান্ডটা সাধারণত শর্ট ফর্মে এ হিসাবে আসে না, নো এই স্যার। আচ্ছা, জুনাইরা। স্যার and is a conjunction. ওকে, সো So so this is সো ইট ইজ নট why. ক্যাপিটালাইজড Yes. জাস্ট বিকজ ইটস এ কনজাংশন। ওকে, তোমার অ্যান্সারটা হচ্ছে 50% কারেক্ট, কমপ্লিট না এখনো। হ্যাঁ, ইকরা। স্যার হ্যাঁ, ইকরা বলো। আমি আনমিউট, হ্যাঁ বলো। স্যার এখানে টেন্স একটা নাউন, হোয়াট এন্ড ওয়াইও নাউন। ওকে, সো নাউন না হলে আমরা ক্যাপিটালাইজ করব না, এটাই বলতে চাচ্ছো? হয় নাই? ঠিক আছে, কাউকে যাদেরকে আমি অলরেডি অ্যান্সার নিয়ে নিছি তারা একটু হ্যান্ড রেজ, মানে হাতটা নামায় ফেলো। ইউ ক্যান লোয়ার ইউর হ্যান্ড। রোহা বলো আমাকে। আসসালামু আলাইকুম স্যার। আর ওয়ালাইকুম আমার আসসালাম। এটা হচ্ছে হোয়াট এন্ড ওয়াই হচ্ছে একটা নাউন, আর এন্ড হচ্ছে একটা কনজাংশন। কনজাংশন। এই কনজাংশনের সংজ্ঞাটা হচ্ছে যখন একটি বাক্যে দুইটি ওয়ার্ডকে একটা ওয়ার্ড জুড়ে দেয় তখন সেটিকে আমরা কনজাংশন বলে থাকি। আর এটা কনজাংশন হওয়ার জন্য এটা বড় হাতের হয়নি। ওকে, ওই তো 50% কারেক্ট। ঠিক আছে, এটা প্রথমে আমি বলে দেই, এটা তোমাদের কারো পারার কথাও না। ঠিক আছে, সো ইউ ক্যান টেক এ রিলিফ যে এটা আসলে আমরা পারি নাই, তো দুনিয়া ধ্বংস হয়ে যায় নাই, এটা খুবই স্বাভাবিক। তোমরা আসলে পারবা না, আমি জাস্ট তোমাদেরকে জিজ্ঞেস করলাম কেউ পারো কিনা। হ্যাঁ, তো এটার মেইন রিজনটা হচ্ছে, দেখো কনজাংশন যারা বলছো তাদেরটা হাফ কারেক্ট, বাট কনজাংশনের মধ্যে এই যে একটা স্পেশাল ইনফরমেশন আমি এখন দিয়ে দিচ্ছি, ফ্যান বয়েজ, এইটা একটা স্পেশাল সেট অফ কনজাংশনস। এফ দিয়ে হচ্ছে ফর, এ দিয়ে হচ্ছে এন্ড, এন দিয়ে হচ্ছে নর, বি দিয়ে হচ্ছে বাট, ও দিয়ে হচ্ছে অর, ওয়াই দিয়ে হচ্ছে ইয়েট, এস দিয়ে হচ্ছে সো। এই যে 7টা কনজাংশন, এই 7টা কনজাংশন হচ্ছে আমরা যদি টাইটেলের মাঝখানে চলে আসে কোনো ওয়ার্ড হিসেবে, তাহলে এটাকে আমরা ক্যাপিটালাইজ করি না। ঠিক আছে, এটা যদি টাইটেলের মাঝখানে চলে আসে তাহলে আমরা ক্যাপিটালাইজ করি না। এখন ধরো আম, ধরো যদি আমার টাইটেলটা এরকম হইতো, ধরো মাই ডেডিকেশন দিয়ে আমি কোলন দিলাম, কোলন দিয়ে আমি দিলাম ফর মাই ফ্যামিলি। এখন ফর তো আসছে, কিন্তু ফর কি প্রথম ওয়ার্ড? এখন ঠিকই আবার ফর কিন্তু বড় হাতের হবে। ঠিক আছে, ফর মাই ফ্যামিলি। আমার ডেডিকেশন বা আমার যেই ত্যাগ, আমার যেই একটা ডিভোশন থাকে, এইটা আমার ফ্যামিলির জন্য। এই টাইটেলে দেখো কোলনের পরে ও কিন্তু ফার্স্ট ওয়ার্ড, সো ফার্স্ট ওয়ার্ড হওয়ার কারণে ও কিন্তু বড় হাতের হয়ে গেছে। এখন যদি আমি কোলনটা না দিতাম, আমার টাইটেলটা যদি এরকম হইতো যে মাই ডেডিকেশন ফর মাই ফ্যামিলি, পুরোটা একটা সেন্টেন্স, এখন কিন্তু আমি ফর কে আর বড় হাতের করতাম না, এখন আমি ছোট হাতের লিখতাম। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? ইয়েস এটা স্যার। একটা, দেখো টপিক আজকে শুরুই করতে পারলাম না আমরা, হচ্ছে একটা এখানেই কতক্ষণ চলে গেল। যাই হোক, কিছু একটা তো শিখছো। তো এইটা একটু মাথায় রাখবা, এই 7টা হচ্ছে একটা স্পেশাল মানে সেট অফ কনজাংশনস। এদের নাম আমরা পরে শিখবো যখন পার্টস অফ স্পিচের ক্লাস করব। এরা অবশ্যই স্পেশাল, মানে বাট তোমরা কেউ আসলে এক্সাক্ট অ্যান্সারটা দিতে পারো না। ঠিক আছে, সো এই কনজাংশন গুলা যদি আমার টাইটেলের
প্রথম ওয়ার্ড কিংবা কোলনের পরে যদি আমার প্রথম ওয়ার্ড হিসাবে থাকে, তাহলে আমরা এদেরকে ক্যাপিটালাইজ করব, এছাড়া আমরা কিন্তু এদেরকে ক্যাপিটালাইজ করব না। ঠিক আছে, তো এটা সবাই একটু মাথায় রাখবা। বোর্ডে স্যার আঁকাকি করা যাবে না, ঠিক আছে? বোর্ডে আঁকাকি করবেন না, বোর্ডটা একটু ক্লিন রাখবো আমরা, ওকে? কারণ যে আঁকাকি করতেছে এখানে কিন্তু নাম দেখা যায় যে অমুক ইজ ডুইং, ঠিক আছে? তো আমি কিন্তু নেক্সট টাইম নাম অ্যানাউন্স করে দিব যে তুমি আঁকাকি করছো। ওকে, হুমায়রা, ডু হ্যাভ এনি কোশ্চেন? স্যার কিন্তু হুম। আমি আমাদের ক্লাসে যেটা করানো হয়েছে ওখানে কলনের পরে মানে কলন ছিল না, কিন্তু ইফ ইফ আই নট নট গো দেয়ার হুম। শি উইল পানিশ মি, এটা ছিল যে। ওকে, তাহলে ইফটা তো বড় হাতের হয়েছে না, তাহলে এটা তো কলনের হ্যাঁ, আগে ইফ না। না, এটা একটা টাইটেল হতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা স্পেশাল রুল, টাইটেলের ক্যাপিটালাইজেশন বলি আমরা এটাকে। ঠিক আছে, যখন হচ্ছে আমরা ক্যাপিটালাইজেশনের ক্লাস করব, তখন হচ্ছে এটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। এটা সবসময় অ্যাপ্লিকেবল না, এই রুলটা হচ্ছে শুধুমাত্র টাইটেলের ক্ষেত্রে। তুমি প্যারাগ্রাফের টাইটেল দিচ্ছ, এই যেমন আজকে টপিকের টাইটেল, ঠিক আছে, শুধুমাত্র টাইটেলের ক্ষেত্রে। ওকে, আফসিন, ডু হ্যাভ এনি কোশ্চেন? Yet so স্যার ওখানে কোলনের বদলে যদি হচ্ছে কোশ্চেন মার্ক থাকতো তাহলে কি এফটা বড় হাতের হতো নাকি ছোট? না স্যার, টাইটেলে কখনোই মাঝখানে কোশ্চেন মার্ক আসে না, ঠিক আছে? টাইটেলে কখনোই কোশ্চেন মার্ক আসে না। তো এটা টাইটেলের ক্যাপিটালাইজেশন, এটা জাস্ট আপাতত তোমরা এটাই মনে রাখো, ঠিক আছে? এটা নিয়ে বেশি কমপ্লেক্স চিন্তা ভাবনা করো না, তাহলে দেখবো অন্যান্য জিনিসের সাথে জিনিসটা কমপ্লেক্স মনে হবে। এটা জাস্ট টাইটেলের ক্ষেত্রে, প্যারাগ্রাফের টাইটেল, কম্পোজিশনের টাইটেল, এসবের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, ইরফান, ডু হ্যাভ এনি কোশ্চেন? স্যার আমি আসলে বুঝতে পারি না, আমার ছোট ভাইটার নাম ওখানে দৌড় মারছিল, তো আমি দৌড় মারছি তার সাথে সাথে। আসলে একবার যদি একটু বুঝাইতে দিলে আচ্ছা, উপকার হতো। এটা হচ্ছে আমরা টাইটেল যখন ক্যাপিটালাইজ করি, তখন এই 7টা কনজাংশন যদি আমার টাইটেলের মাঝখানে আসে, তাহলে এদেরকে আমরা ইগনোর করি, ঠিক আছে? এইটাই নিয়মটা, এইটাই একদম সিম্পল। যদি এই 7টা কনজাংশন আমার কোনো কিছু টাইটেল লেখার সময় মাঝখানে চলে আসে, তাহলে এদেরকে আমরা ইগনোর করি, এইটাই, ঠিক আছে? ওকে, সো মুভিং ফরওয়ার্ড, আমরা নেক্সট স্লাইডে যাই। তো আজকে টপিকটা আমি একটু আবার ব্যাকে যাই, টপিকটা মনে রাখো, টপিকটা হচ্ছে টেন্স, ঠিক আছে? এখন টেন্স কি? টেন্স ডিনোটস দ্য টাইম অ্যান অ্যাকশন টেক্স প্লেস। টেন্স কি বুঝায়? টেন্স ডিনোটস, ডিনোটস মানে হচ্ছে বুঝায়, কি বুঝায়? একটা টাইম বুঝায়, ঠিক আছে? কিসের টাইম বুঝায়? কোনো কাজ কখন হচ্ছে, কিংবা এটা কি পাস্টে কিছু হয়েছিল, এটা কি প্রেজেন্টে কিছু হচ্ছে, নাকি হচ্ছে ভবিষ্যতে কিছু একটা হবে। এই যে একটা বেসিক ক্লাসিফিকেশন অফ টাইম, যে আমরা টাইমকে হচ্ছে বেসিক 3টা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে প্রেজেন্ট, আর একটা হচ্ছে ফিউচার। তো সেন্টেন্সের যেই ব্যাপারটা, যেই ফিচারটা এই জিনিসটা সম্পর্কে তোমাকে আইডিয়া দিবে, হ্যাঁ, যে ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা সম্পর্কে তোমাকে একটা ধারণা দিবে যে হ্যাঁ এই কাজটা হচ্ছে ভবিষ্যতে হবে, কিংবা এই কাজটা পাস্টে হয়ে গেছে, এই ফিচারটাকে আমরা হচ্ছে টেন্স বলি, ঠিক আছে? এখন এই ফিচারটা কারা বুঝায়? এই ফিচারটা বুঝায় হচ্ছে ভার্ব দেখে আমরা বুঝতে পারি, ঠিক আছে? ভার্ব আমাদেরকে এই ফিচারটা বুঝায়। যেমন আমরা যদি দেখি, রাহুল প্লেজ, রাহুল খেলা করে, রাহুল প্লেড, রাহুল খেলা করেছিল, রাহুল উইল প্লে। তো দেখো, প্লে অর্থ হচ্ছে খেলা করা, এটা মোটামুটি একই রকম মনে হচ্ছে, কিন্তু প্লে এর সাথে এখানে একটা এস যুক্ত হয়েছে, প্লে এর সাথে এখানে একটা ইডি যুক্ত হয়েছে, এখানে প্লে এর সাথে কিছু যুক্ত হয় নাই, কিন্তু সামনে একটা উইল চলে আসছে। তো 3 সিনারিওতে 3টা জিনিস চলে আসলো, এবং এই 3টা জিনিসের জন্য তুমি কিন্তু বুঝতে পারছো যে প্রথম সেন্টেন্সের মানে হচ্ছে কি, সে খেলা করে, সেকেন্ড সেন্টেন্সের মানে হচ্ছে সে খেলা করে ছিল, আর থার্ড সেন্টেন্সের মানে হচ্ছে সে খেলা করবে। এইটা হচ্ছে আমার টেন্স। তো এই জিনিসটা হচ্ছে আমাদের চিনতে হবে যে আসলে কোনটা কোন টেন্স, ঠিক আছে? তো আমি যদি এখন দেখি টেন্সের হচ্ছে টাইপস, তাহলে 3টা দেখলাম আমরা, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রেজেন্ট হচ্ছে বর্তমান, পাস্ট হচ্ছে অতীত, ফিউচার হচ্ছে ভবিষ্যৎ, ঠিক আছে? আর আচ্ছা, একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে কারো মনে যদি কোনো কোশ্চেন আসে, হতে পারে আমি হয়তো বা একটা কথার মাঝখানে আছি, তো হয়তো বা ইমিডিয়েটলি আমি তোমার কাছে ব্যাক করতে নাও পারি, বা তোমাকে হচ্ছে আমি স্কোপ দিতে নাও পারি। তো তোমার কাজ যেটা হবে, তুমি অবশ্যই কোশ্চেনটা খাতার কোনায় কিছু একটা লিখে কোশ্চেনটা মনে রাখবা যে তোমার কোশ্চেন হচ্ছে এইটা, আর তুমি হাতটা তুলে রাখবা, ঠিক আছে? যখন আমার যেখানে আমি পজ দিব, পজ দিয়ে অবশ্যই আমি তোমার কাছে কোশ্চেনটা নিব। অনেকে হচ্ছে ডিমোটিভেটেড হয়ে যাও, মনে করো স্যার তো আমাকে জিজ্ঞেস করতেছে না, হাত তুলেছিলাম, স্যার মনে হয় আমাকে আর জিজ্ঞেস করবে না। এরকম মনে করার কোনো কারণ নাই, আমি অবশ্যই জিজ্ঞেস করব,
হাতটা তুলে রাখবা, ঠিক আছে? কারণ প্রায় সময় দেখা যায় যে লিখে রাখতে বললাম, না হলে তুমি কোশ্চেনটা ভুলে যাবা। তা আমিও লেকচার ডেলিভারি দিতে দিতে হঠাৎ করে ভুলে যাই যে কি বলতেছিলাম। তো এই জন্য আমি হচ্ছে আমার কথাটা শেষ হওয়ার পর তোমাদের কোশ্চেনটা নিব। হতে পারে আমি যেটা বলতেছি এর মাঝখানেই তোমার ডাউট ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? তো এই জন্য কোশ্চেনটা একটু মাথায় রেখে বা একটু নোট করে রেখে অ্যাটেন্টিভলি আমার কথা শুনতে থাকবা, যে তোমার ডাউটটা ক্লিয়ার হয়ে যাচ্ছে কিনা। যদি ডাউট ক্লিয়ার হয়ে যায় হাত নামায় ফেলবা, আর যদি ক্লিয়ার না হয় সেক্ষেত্রে হাতটা উঠায় রাখবে। ওকে, সো আমরা 3 ধরনের টেন্স দেখতেছি, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমানকাল বোঝায়, পাস্ট টেন্স হচ্ছে অতীতকাল বোঝায়, আর ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকাল বোঝায়, ঠিক আছে? এখন আমরা সেন্টেন্সের একটা বেসিক স্ট্রাকচার যদি দেখি, আমরা অলরেডি হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার দেখে ফেলছি, রাহুল প্লেজ, রাহুল প্লেড, রাহুল উইল প্লে, ঠিক আছে? এখন আমরা আরেকটু গভীরভাবে দেখি একটা সেন্টেন্স আসলে কিভাবে থাকে, সেন্টেন্সের মধ্যে টেন্স গুলা কোন কোন জায়গায় থাকে, যে জায়গাগুলোতে আমরা আসলে টেন্স গুলা বুঝতে পারি। আচ্ছা, আফিয়ার কাছ থেকে একটু কোশ্চেন নেই। আফিয়া বলো তো। আফিয়া, আমাকে শোনা যাচ্ছে? আচ্ছা, আফিয়ার মেবি ইন্টারনেট সমস্যা হচ্ছে কোনো। ফাতিমা বলো। Sir, হ্যাঁ স্যার বলেন। what does denote means? Denote. ডিনোটস, আচ্ছা ভেরি গুড, বিউটিফুল কোশ্চেন। ওয়ার্ডের মিনিং না বুঝলে অবশ্যই জিজ্ঞেস করবা। ডিনোট, ডিনোট ইটসেলফ ইজ এ ভার্ব, ঠিক আছে? ডিনোট ইটসেলফ ইজ এ ভার্ব, এটার মানে হচ্ছে মিন, বাংলা মানে হচ্ছে বুঝানো। সিনোনিম তুমি আরো আছে, ইমপ্লাই, ঠিক আছে? সিগনিফাই, SIGNIFY, এগুলোর সবগুলোর অর্থ হচ্ছে বুঝায়। টেন্স ডিনোটস মানে হচ্ছে টেন্স বুঝায়, টেন্স ইমপ্লাইজ টেন্স বুঝায়, টেন্স সিগনিফাইজ মানে টেন্স এই ব্যাপারটা সম্পর্কে আমাকে বুঝায়, ঠিক আছে? ওকে, ইরফান, এনি কোশ্চেন? স্যার আজকে কি আমাদেরকে প্রেজেন্ট টেন্সের প্রকার এগুলো পড়াবেন? খুব লাইটলি স্যার, টেন্স তো অনেক ডিপ একটা টপিক, এখানে আমরা খুব লাইট জিনিসপাতি পড়বো একদম। কি বলা যায় এটাকে, দুধের স্বর কিংবা আইসবার্গের টিপ যেরকম হয়, ঠিক আছে, ওইরকম একদম অল্প একটা সেগমেন্ট আমরা পড়বো। আসবে, ওগুলো আসবে। আফিয়া, জি স্যার। হ্যাঁ তোমার কোনো কোশ্চেন আছে? স্যার আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, একটু বলতে পারবেন আগে কি করিয়েছিলেন? আমরা জাস্ট এই যে টেন্সের 3টা টাইপস পড়েছি, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এতটুকুই, ঠিক আছে? আগের স্লাইডে হচ্ছে আমরা জাস্ট টেন্সের 3টা টাইপ দেখেছি। ওকে ফাতিমা, তোমার কোশ্চেন কি আনসার দেওয়া হয়েছে নাকি নতুন কোশ্চেন? ফাতিমা বলতে পারো ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন। Sir, হ্যাঁ answer দেওয়া বলো। হয়েছে। ওকে, ঠিক আছে, দেন ইউ ক্যান লোয়ার ইউর হ্যান্ড। সো মুভিং অন, আমরা হচ্ছি ছিলাম সেন্টেন্সের বেসিক স্ট্রাকচারে। তো একটা সেন্টেন্সের মধ্যে কি কি থাকে? একটা সেন্টেন্সের মধ্যে থাকে হচ্ছে সাবজেক্ট থাকে, একটা সেন্টেন্সের মধ্যে হচ্ছে অক্সিলারি ভার্ব থাকে, মেইন ভার্ব থাকে, তারপর হচ্ছে এক্সটেনশন থাকে, ঠিক আছে? সো সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, এক্সটেনশন, এর মধ্যে ভার্বকে হচ্ছে বলা হয় ভার্ব মানে যেটা হচ্ছে কাজ বুঝায়। ভার্ব কি বুঝায়? ভার্ব হচ্ছে কাজ বুঝায়। এই ভার্বও কাজ বুঝায়, এই ভার্বও কাজই বুঝায়, ঠিক আছে? এখন দুইটা কাজ বুঝাইলো, দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে। এর মধ্যে এই যে মেইন ভার্ব, তোমরা অনেকে একটা কথা শুনে থাকবা যে ভার্ব ইজ দ্য হার্ট অফ এ সেন্টেন্স। এটা শুনছো? ভার্ব ইজ দ্য হার্ট অফ এ সেন্টেন্স, অথবা হচ্ছে ভার্ব ছাড়া সেন্টেন্স গঠন করা যায় না, এই জাতীয় একটা কথা তোমরা শুনে থাকতে পারো। তো এই কথাটা বলা হয় মেইন ভার্বকে নিয়ে, অক্সিলারি ভার্ব না, ঠিক আছে? অর্থাৎ তুমি কোনো সেন্টেন্স মেক করবা কিন্তু তুমি হচ্ছে মেইন ভার্ব দিবা না, এইটা পসিবল না। একটা সাকসেসফুল এবং একটা সার্থক একটা সেন্টেন্স তুমি বানাইতে হলে তোমাকে অবশ্যই মেইন ভার্ব দিতে হবে। মানে এই যে আমরা একটু আগে দেখছিলাম আই উইল প্লে বা রাহুল উইল প্লে, এই যে আই ছিল বা রাহুল ছিল হচ্ছে সাবজেক্ট, উইলটা ছিল আমার অক্সিলারি ভার্ব, আর প্লেটা ছিল কি আমার মেইন ভার্ব। সো এই হচ্ছে আমার সাবজেক্ট, অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব। তো এই এক্সটেনশন নাই, না থাকতে পারে। আবার
রাহুল প্লেজ যখন ছিল, রাহুল ছিল সাবজেক্ট, প্লে হচ্ছে খেলা করা, প্লেজ হচ্ছে মেইন ভার্ব। তো এইখানে এই সেন্টেন্সে অক্সিলারি ভার্বও নাই। সো একটা সেন্টেন্সে সাবজেক্ট, মাঝে মাঝে সাবজেক্টও নাও থাকতে পারে, সাবজেক্টও নাও থাকতে পারে। যেমন আমি যদি তোমাদেরকে বলি লিসেন টু মি, এটা কিন্তু একটা সেন্টেন্স, যে আমার কথা শোনো। কাকে বললাম? আমি কি কারো নাম মেনশন করছি যে অমুক লিসেন টু মি বা তমুক লিসেন টু মি? আমি কাউকে মেনশন করি নাই। সো এখানে কিন্তু সাবজেক্টই মিসিং এই সেন্টেন্সে। কিন্তু লিসেন, শোনো, একটা কাজের কথা কিন্তু মেনশন আছে। সো এই জন্যই মেইন ভার্বকে হচ্ছে কি বলা হয়? মেইন ভার্বকে হচ্ছে বলা হয় হার্ট অফ এ সেন্টেন্স। তুমি মেইন ভার্ব ছাড়া কখনোই একটা সেন্টেন্স গঠন করতে পারবে না। সো আমি এখানে কিছু সেন্টেন্সের এক্সাম্পল দিচ্ছি। মাই ফ্রেন্ড অ্যান্ড আই আর গোয়িং টু স্কুল, কলেজ, যে আমার বন্ধু এবং আমি কলেজে যাচ্ছি। তো এইটা মাই ফ্রেন্ড অ্যান্ড আই রেড কালার, আর ব্লু কালার, গোয়িং গ্রিন কালার, টু কলেজ হচ্ছে ব্ল্যাক কালার। সো এইখানে দেখো, জাস্ট কালারের সাথে মিলালে বুঝবা কোনটা কি জিনিস। মাই ফ্রেন্ড অ্যান্ড আই, আমি এবং আমার বন্ধু, আমরা কাজটা করছি। কারা করেছে? আমরা কাজটা করেছি। সো এটা হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব হচ্ছে গোয়িং, আর টু কলেজ কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি। হ্যাঁ, অন ফুট হতে পারে, বাই রিক্সা হতে পারে, এভরিডে থাকতে পারে, অনেক কিছু এক্সটেনশন হিসেবে থাকতে পারে, নাও থাকতে পারে। এটা হচ্ছে এক্সটেনশন। সো এইটা হচ্ছে আমার একটা বেসিক স্ট্রাকচার সেন্টেন্সের, ঠিক আছে? সো বেসিক স্ট্রাকচার আমরা কি দেখলাম? সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, এক্সটেনশন, ঠিক আছে? অনেকে এক্সটেনশনের সাথে অবজেক্ট কে গুলায় ফেলতে পারো, বাট অবজেক্ট ইজ এ পার্ট অফ এক্সটেনশন। অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে? অবজেক্ট থাকবেই এমন কোনো কথা নাই, বাট যেটাই থাকুক ওইটাকে আমরা এক্সটেনশন হিসেবে ফেলে দিতে পারি। এখানে অবজেক্ট থাকতে পারে, এখানে এই যে নাউন ফ্রেজ থাকতে পারে, এখানে একটা নাউন থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তো এখানে নট নেসেসারিলি অবজেক্ট থাকবে। সো অনেক সময় দেখবো অনেক জায়গায় থাকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে? এটা কিন্তু পার্শিয়ালি মানে কারেক্ট না আর কি, হ্যাঁ, পার্শিয়ালি ইনকারেক্ট। সো এটা একটু মাথায় রাখবা। অবজেক্টের আসলে একটা স্পেশাল মিনিং আছে, এটা আমরা পার্টস অফ স্পিচের ক্লাসে আরো ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব। ওকে, সো এটা গেল আমাদের একটা বেসিক স্ট্রাকচার অফ এ সেন্টেন্স। আমি এবার একটু কিছু কোশ্চেন নেই। আয়ান বলো। স্যার এক্সটেনশন মানে কি? এক্সটেনশন মানে হচ্ছে ধরো এক্সট্রা পার্ট। এক্সট্রা, এক্সট্রা হচ্ছে এক্সটেনশনের একটা সিনোনিম, ঠিক আছে? এক্সট্রা, এক্সট্রা হচ্ছে যখন নাউন হিসাবে ইউজ করবা, এক্সটেনশনের সিনোনিম হচ্ছে এক্সট্রা। একই একই মিনিং, ঠিক আছে? ওকে, নাজিফা, ডু হ্যাভ এনি কোশ্চেন? ইয়েস স্যার। হ্যাঁ বলো। স্যার, যেটার এক্সটেনশনের মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, অবজেক্ট আর এক্সটেনশনের মধ্যে পার্থক্য, জি এটা স্যার। এটা জানতে চাচ্ছো? আচ্ছা, ইয়েস এটা স্যার। স্যার, এটা আমাদের ক্লাসের আসলে আজকের আমাদের ক্লাসের ডোমেইনের বাইরে স্যার, ঠিক আছে? সো এইটাই জন্য আমি আজকে আপনার অ্যান্সারটা দিচ্ছি না। এটা ডেফিনেটলি, আচ্ছা আমি একটা লাইন বলে দিই যেন তুমি এটা নিয়ে একটু খোঁজাখুঁজি করে বুঝতে পারো, ঠিক আছে? আমি জাস্ট একটা লাইনে বলে দিই অবজেক্ট কি। অবজেক্ট হচ্ছে তুমি ভার্বকে কি এবং কাকে দ্বারা কোশ্চেন করলে যা পাবা সেটাই হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? হি ইজ ওয়াচিং আ মুভি, সে কি দেখছে? অ্যান্সার কি আছে? সে কি দেখছে? মুভি। মুভি দেখছে। ভেরি গুড। সো এটা হচ্ছে একটা অবজেক্ট। কিন্তু আমি যদি বলি শি হ্যাভ গোজ টু স্কুল রেগুলারলি, সে কি যায়? কোনো অ্যান্সার আছে? না স্যার, কি এর অ্যান্সারে তো স্কুল আসবে না। তুমি ভাত খাও, তো তুমি কি খাও? ভাত খাও। এখন তুমি কি যাও? আমি স্কুল যাই। এটা তো কোনো কিছু হতে পারে না, তাই না? আমি কোথায় যাই? স্কুলে যাই হবে। তুমি কি এর অ্যান্সারে কিন্তু স্কুলটাকে পাচ্ছ না। সো এই সেন্টেন্সেও কি বা কাকের অ্যান্সারে তুমি কিছু পাচ্ছ না, এই সেন্টেন্সেও কি বা কাকের অ্যান্সারে কিছু পাচ্ছ না। সো এই দুইটা সেন্টেন্সে আমার অবজেক্ট নাই। এগুলা হচ্ছে এই জন্য আমি এক্সটেনশন বলতেছি। তুমি যখন ভার্বকে কি বা কাকে দ্বারা কোশ্চেন করবা তখন ওইগুলাকে আমরা অবজেক্ট বলি। বাবা আমাকে বকা দিলেন, কাকে বকা দিলেন? আমাকে। আমাকে কি দিলেন? বকা দিলেন। বোকা। সো আমাকে এবং বকা দুইটাই এখানে অবজেক্ট। বুঝা গেছে? ইয়েস স্যার। ওকে, ভেরি গুড। সো আমরা হচ্ছে সামনে যাই, ঠিক আছে? শেষ হচ্ছে তো বোকাতে গিয়ে। ওকে, সো স্যার মিউট রাখতে হবে। আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি। সো প্রথমে আসো, সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে, নাজিফা, ডু হ্যাভ এনি মোর কোশ্চেনস? নো স্যার। ওকে,
ওকে, আফসিন। স্যার অবজেক্ট কি সেটাই এই যে বুঝিনি স্যার, ভালো। অবজেক্ট স্যার আমাদের আজকের ক্লাসের ডোমেনে না স্যার, ঠিক আছে? অবজেক্ট নিয়ে আমরা স্যার পার্টস অফ স্পিচের ক্লাসে আমি ডেফিনেটলি কথা বলবো আরো ডিটেইলে, ঠিক আছে? আপনারা মোস্ট প্রবাবলি ফ্রি ক্লাসের মধ্যেই পার্টস অফ স্পিচের একটা ক্লাস কিংবা ভোকাবুলারি একটা ক্লাস আমি চেষ্টা করব নেক্সট কয়েকদিনের মধ্যে, মানে ইংলিশ ক্লাস আরেকটা যেটা ফ্রি হবে, তো ওইটাতে আমরা হচ্ছে অবজেক্ট নিয়ে পার্টস অফ স্পিচ নিয়ে আরো আলোচনা করবো, ঠিক আছে? আর স্যার আই উইল প্লে ফুটবল, এখানে উইল প্লে এটা কি মেইন ভার্ব উইল নাকি প্লেটা হচ্ছে, অক্সিলারি ভার্ব? উইল হচ্ছে অক্সিলারি ভার্ব, আর প্লে হচ্ছে মেইন ভার্ব, ঠিক আছে? উইল অক্সিলারি ভার্ব, প্লে হচ্ছে মেইন ভার্ব। এগুলো নিয়ে আমরা সামনে জানবো, ঠিক আছে? আমরা একটা একটা করে যাবো। এই যে প্রথমে আমরা হচ্ছে সাবজেক্ট নিয়ে জানাশোনার একটু চেষ্টা করি। আচ্ছা, সাবজেক্ট হচ্ছে দ্য প্লেস, পার্সন, থিং অর আইডিয়া। সোজা কথা একটা জিনিস, যেই জিনিসটা সেন্টেন্সের কাজটা করতেছে, ঠিক আছে? দ্য থিং দ্যাট পারফর্মস দ্য অ্যাকশন, পারফর্ম মানে হচ্ছে করা, কোনো কিছু করা। দ্য থিং দ্যাট ডাজ দ্য অ্যাকশন, যে কোনো কিছু যেটা একটা কাজ করে, ওই জিনিসটাকে আমরা হচ্ছে কি বলি, সাবজেক্ট বলি। অথবা সাবজেক্টকে সেন্টেন্সে ডেসক্রাইব করা হয়, ঠিক আছে? সাবজেক্ট সম্পর্কে কিছু বলা হয়, যেমন দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল। হ্যাঁ, গরু একটি উপকারী প্রাণী। দ্য কাউ সম্পর্কে কিছু একটা বলা হচ্ছে। মাই স্কুল ইজ এ বিউটিফুল প্লেস, আমার স্কুল অনেক সুন্দর একটি জায়গা। স্কুল সম্পর্কে কিছু একটা বলা হচ্ছে, সো মাই স্কুল হচ্ছে কি এখানে সাবজেক্ট। তো সেন্টেন্সে যার সম্পর্কে কোনো ইনফরমেশন দেয়া হয় কিংবা যাকে ডেসক্রাইব করা হয়, যাকে সেন্টার করে কোনো একটা ইনফরমেশন দেয়া হয় সেন্টেন্সে, যে কাজ করে, আমি ফুটবল খেলি, কে খেলে, আমি খেলি। রাহুল স্কুলে যায়, কে স্কুলে যায়, রাহুল স্কুলে যায়। সো দ্য পার্সন হতে পারে, এটা একটা প্লেস হতে পারে, এটা একটা থিং হতে পারে, এটা একটা আইডিয়া হতে পারে। আইডিয়াটা কিরকম? আইডিয়া হচ্ছে কি, আইডিয়া দেখা যায় না, তুমি পার্সন, প্লেস, থিং এগুলা দেখা যায়। এখন আমি যদি বলি ফরগিভনেস ইজ ডিভাইন, ফরগিভনেস ইজ ডিভাইন মানে হচ্ছে ক্ষমা মহৎ গুণ, ঠিক আছে? ক্ষমা মহৎ গুণ। সো ফরগিভনেস কি তুমি দেখতে পারবা, আমাকে দেখাতে পারবা যে স্যার এই যে এটা হচ্ছে ফরগিভনেস, দেখতে গোল বা দেখতে হচ্ছে হোয়াইট ইন কালার, দেখাতে পারবা? দেখাতে পারবা না। তো ফরগিভনেস হচ্ছে একটা আইডিয়া, ঠিক আছে? সো এই জিনিসগুলো হচ্ছে কি পার্সন, প্লেস, থিং অর আইডিয়া, যেটা সম্পর্কে কিছু বলা হচ্ছে। ক্ষমা সম্পর্কে বলা হচ্ছে, ক্ষমা একটা মহৎ গুণ। তো এইটা হচ্ছে আমার সেন্টেন্সের সাবজেক্ট। সাবজেক্ট অনেক রকম হতে পারে। হি হেল্পড মি, সে আমাকে হেল্প করলো। তারপর হচ্ছে আওয়ার টিমস বেস্ট প্লেয়ার ওয়াজ ইনজুর্ড, আমার টিমের সবচেয়ে ভালো খেলোয়াড় সম্পর্কে আমি একটা কথা বলছি। সো আওয়ার টিমস বেস্ট প্লেয়ার পুরাটাই কিন্তু এখানে সাবজেক্ট, ঠিক আছে? মাইশা এন্ড হার ব্রাদার ইজ প্লেইং উইথ ইচ আদার, মাইশা এবং তার ভাই একে অন্যের সাথে খেলা করছে। এন্ড দিয়ে কানেক্টেড। এইখানে আওয়ার, সরি, এখানে হচ্ছে আওয়ার, এটা শুধু সাবজেক্ট না। আওয়ার টিম, আমাদের দলও সাবজেক্ট না, আমাদের দলের বেস্ট প্লেয়ার, এই পুরাটাই কিন্তু এখানে সাবজেক্ট, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে সাবজেক্টটা থাকতে পারে। তো সাবজেক্টের পরে কি থাকে? সাধারণত ভার্ব থাকে। ভার্ব কখনো সাবজেক্টের আগে যায় না, ঠিক আছে? ভার্ব কখনো কি সাবজেক্টের আগে যায় না, খুবই রেয়ার কেসে যায়। ওইটা হচ্ছে সেম আমাদের আজকে ক্লাসের আলোচ্য বিষয় না। আমরা আজকের ক্লাসে যা শিখবো সেটা হচ্ছে জাস্ট টেন্স বোঝার জন্য আমাদের যা যা জানা দরকার সেটা আমরা শিখবো। ওকে, প্রিয়তা, ডু হ্যাভ এনি কোশ্চেন? ইয়েস স্যার। হ্যাঁ, বলো। ডিভাইন মানে কি? ডিভাইন মানে হচ্ছে মহৎ, ঠিক আছে? জি। ডিভাইন মানে হচ্ছে ধরো এটার আসলে খুব ভালো সিনোনিম এক্সিস্ট করে না, কারণ এটা তো ধরো প্রোভার্ব, মানে প্রবাদ। প্রবাদ বাক্যে সাধারণত যে ওয়ার্ড গুলা ইউজ হয় এগুলা দেখা যায় একটু মানে ল্যাঙ্গুয়েজের ন্যাচারাল রুলের বাইরে গিয়ে ওগুলা ইউজ হয়। সো এগুলার আসলে খুব ভালো কোনো সিনোনিম এক্সিস্ট করে না। বাট ডিভাইনের জায়গায় তুমি গ্রেট, এটা কিছু জায়গায় ইউজ করতে পারো। হেভেনলি মানে স্বর্গীয়, ঠিক আছে? মানে এটা ইহজগৎ রিলেটেড কিছু না, এটা খুবই স্বর্গীয়, খুবই মহান একটা জিনিস। এই ধরনের ওয়ার্ড গুলো কিছু সিচুয়েশনে তুমি ইউজ করতে পারো। তো ডিভাইনের অর্থ হচ্ছে মহৎ বা যেটা খুবই গ্রেট, এরকম কিছু একটা বুঝাই। কারণ গ্রেট বললেও আসলে ডিভাইনের সাথে যায় না, কারণ তুমি গ্রেট বললে গ্রেটের চেয়েও ডিভাইন দিয়ে আরো বেশি গ্রেট বুঝাই আমরা, ঠিক আছে? সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা, যদিও সিনোনিম বাট ওদের মিনিং এ একটু পার্থক্য আছে। ওকে, মিম, ডু হ্যাভ এনি কোশ্চেন? আচ্ছা, তোমাদেরকে হচ্ছে হ্যাঁ নিজেরা এখন আনমিউট করতে পারবা, এখন যেহেতু মোটামুটি হ্যান্ড রেজ করাটার সাথে সবাই অ্যাকাস্টমড হয়ে গেছো। আমি আনমিউট করার পাওয়ারটা তোমাদের হাতে দিচ্ছি।
কেউ এটা মিস ইউজ করবে না, ঠিক আছে? শুধুমাত্র আমি বলার পরে আনমিউট করবা, ওকে? এটা কিন্তু আমাদের মেইন ক্লাসের প্র্যাকটিস হয়ে যাচ্ছে। যারা রেগুলার ক্লাস করবা তারা কিন্তু এই ডিসিপ্লিনটার সাথে অ্যাডজাস্ট করে রাখতে হবে। ওকে, হ্যাঁ মিম বলো। স্যার ইনজার্ড মানে কি? কোনটা স্যার? একটু আরেকবার। ইনজুর্ড, ইনজুর্ড মানে হচ্ছে ব্যথা পাওয়া, ঠিক আছে? ব্যথা পাওয়ার ভার্ব, ব্যথা পাওয়া মানে হচ্ছে ইনজুর্ড হওয়া, আহত হওয়া, ঠিক আছে? আফসিন। ওকে স্যার। স্যার ডিসক্রিবেজ মানে কি? কোনটা স্যার? স্যার ডিসক্রিবেজ। আচ্ছা, এটা হচ্ছে ডেসক্রাইব। ওটা ডেসক্রাইব, ডিসক্রাইব। হ্যাঁ ডেসক্রাইব মানে হচ্ছে বর্ণনা করা, আর ডেসক্রাইবের পাস্ট ফর্ম হচ্ছে ডেসক্রাইবড, ঠিক আছে? এটা ক্রাইবড পুরাটাই কিন্তু একটা সিলেবল, এটা কিন্তু দুইটা সিলেবল না, ঠিক আছে? তো ডেসক্রাইবড মানে হচ্ছে বর্ণিত। আমরা বলি না নিচে বর্ণিত আছে, ডেসক্রাইবড হচ্ছে এখানে বর্ণিত, বর্ণনা করা। ডেসক্রিপশন থেকে ডেসক্রাইব আসছে, ঠিক আছে? সো দেখো, এই যে তোমরা নতুন নতুন ওয়ার্ড শিখতেছো, হ্যাঁ স্লাইড থেকেই, এইটা নিয়ে আমার আসলে তোমাদের অনেক কিছু আজকে ভাবছিলাম বলবো, যেহেতু ফ্রি ক্লাস, অনেকে হয়তো বা আমার ক্লাস করে আর নাও পেতে পারো, আজকে হয়তো বা ফ্রি ক্লাস করে আর কন্টিনিউ করবা না। তো এই কথাগুলো হচ্ছে আজকে একটু লেট হয়ে যাওয়ার কারণে বলতে পারি নাই, এটা আমরা ক্লাসের শেষে আমরা বলবো, ঠিক আছে? কেউ একজন আমাকে মনে করো যে কিছু একটা বলতে চাচ্ছিলাম ভোকাবুলারি নিয়ে, ওকে? ঠিক আছে। সো আমরা সাবজেক্ট মোটামুটি চিনলাম। আমরা এবার যাই টু টাইপস অফ ভার্বস যে আমরা দেখলাম, ঠিক আছে? দুই রকমের ভার্ব আমরা দেখেছি, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটাকে আবার অন্য নামে বলে হেল্পিং ভার্বও বলে। আরেকটা ভার্ব দেখেছি আমরা মেইন ভার্ব, এটার আবার আরেকটা নাম আছে প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে? ওকে, যদি তোমাদের কোশ্চেন না থাকে ইউ হ্যাভ টু লোয়ার ইউর হ্যান্ড, ঠিক আছে? আফসিন এবং মিম। ওকে, সো অক্সিলারি ভার্ব কিংবা হেল্পিং ভার্ব এটা হচ্ছে আমার একটা ভার্ব, মেইন ভার্ব কিংবা প্রিন্সিপাল ভার্ব এটা হচ্ছে আরেকটা ভার্ব। তাহলে দেখো আমি আরেকবার তোমাদেরকে স্ট্রাকচারে নিয়ে যাই। আমরা সাবজেক্ট কিন্তু মোটামুটি একটু বুঝছি যে সাবজেক্ট আসলে কোনটাকে আমরা বলি। এখন আমরা আসছি কোথায়? অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব, এবং এই দুইজনই হচ্ছে মূল এলিমেন্ট সেন্টেন্সের, যাদেরকে দেখে আমি চিনতে পারবো এটা কোন টেন্স, ঠিক আছে? সো আমরা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব বুঝলাম, দুইটা ভার্ব আছে। ভার্ব কিন্তু আরো অনেক রকমের আছে, আমরা জাস্ট টেন্স চিনার জন্য আমাদেরকে এই দুইজনকে ভালোভাবে চিনতে হবে, বাকিদেরকে আপাতত আমাদের চিনার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এখন আসো মেইন ভার্বটা কি? মেইন ভার্বটা হচ্ছে ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি মানে হচ্ছে বাধ্যতামূলক, ঠিক আছে? ম্যান্ডেটরির সিনোনিম হচ্ছে কম্পালসারি, অব্লিগেটরি, অর্থাৎ বাধ্যতামূলক, ঠিক আছে? সো ম্যান্ডেটরি কিংবা রাবেয়া নামে একজন আছো স্যার, মিউট রাখতে হবে। ওকে, সো ম্যান্ডেটরি কিংবা কম্পালসারি অথবা অব্লিগেটরি, বাধ্যতামূলক মেইন ভার্বটা, এবং এইটা হচ্ছে প্রাইমারি অ্যাকশন যেটা সেন্টেন্সে আসলে এক্সিকিউটেড হয়, মানে যেই কাজটা সাবজেক্ট করে থাকে এই কাজের ইংরেজিটাই হচ্ছে মেইন ভার্ব। তুমি খেলা করার কথা বলবা, গান গাওয়ার কথা বলবা, বই পড়ার কথা বলবা, যেটাই বলো ওইটার ইংরেজি করলে যে ওয়ার্ডটা আসবে সেটাই হচ্ছে আমার মেইন ভার্ব, এবং এইটার ডিফারেন্ট ফর্ম হতে পারে, ঠিক আছে? এটার ডিফারেন্ট ডিফারেন্ট ফর্ম হতে পারে। কিরকম দেখো, একটা ভার্ব খাওয়া, আই ইট রাইস, আমি ভাত খাই, এটা হচ্ছে আমার একটা ফর্ম। আই এইট রাইস ইয়েস্টারডে, আমি গতকাল ভাত খেয়েছিলাম, এইট হয়ে গেল, ইট কি হয়ে গেল? এইট হয়ে গেল। আই হ্যাভ ইটেন রাইস জাস্ট নাও, আমি এইমাত্র ভাত খেয়েছি, 3 নাম্বার একটা ফর্ম পেলাম। আই এম ইটিং রাইস, আমি এখন ভাত খাচ্ছি, 4 নাম্বার ফর্ম পেলাম। হি ইটস রাইস, ইটের সাথে এস যুক্ত হয়েছে, 5 নাম্বার একটা ফর্ম পাইছি। সো মেইন ভার্ব এই 5টা ফর্মে এক্সিস্ট করতে পারে, ঠিক আছে? মেইন ভার্ব কি এই 5টা ফর্মে এক্সিস্ট করতে পারে, এই 5টা ফর্মে মেইন ভার্ব থাকতে পারে একটা সেন্টেন্সে। তো এইগুলা সহজে বোঝার জন্য আমরা যেটা করি, আমরা এটাকে বলি V1, এটাকে বলি V2, এটাকে বলি V3, এটাকে বলি V4, এটাকে বলি V5। যদিও আমরা সাধারণত V4 আর V5 এই কনসেপ্টটা আমাদের দেশের কারিকুলামে আসলে অতটা মানে প্রচলিত না। আমরা সাধারণত V1 থেকে V3 বলেই চিনি, V4 কে আমরা কি বলি? V1 প্লাস আইএনজি বলি, আর V5 যেটা এটাকে আমরা কি বলি? ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস বা ইএস, আমরা এইভাবে বলি আর কি জিনিসগুলোকে, ঠিক আছে? তোমরা এইভাবে এইগুলোকে শুনে থাকবা। কিন্তু আমরা কিন্তু খুব কমনলি দেখা যাবে ভার্বের এই যে প্রেজেন্ট ফর্ম এটাকে আমরা বলবো V1, এই যে পাস্ট ফর্ম এটাকে আমরা বলবো V2, পাস্ট এটা যে পারফেক্ট পার্টিসিপল ফর্ম
প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এটাকে আমরা বলবো V3 ফর্ম, ঠিক আছে? সো এইগুলো আমরা ধীরে ধীরে চিনবো, বাট আপাতত মনে রাখো যে মেইন ভার্ব এই 5টা রূপে থাকতে পারে, এই 5টা ফর্মে থাকতে পারে, ঠিক আছে? ওকে, আয়ান বলো। স্যার এক্সিকিউটেড মানে কি? আচ্ছা, এক্সিকিউটেড এর মানে হচ্ছে এটা ডিফারেন্ট ডিফারেন্ট মানে হতে পারে, ঠিক আছে? এটা ধরো এক্সিকিউট করা একটা মিনিং হচ্ছে টু কিল সামওয়ান, ঠিক আছে? হি ওয়াজ এক্সিকিউটেড বাই দ্য অর্ডার অফ দ্য জাজ, তাকে মানে ওই যে কোর্টে ফাঁসির রায় যেটা হয় তাকে মেরে ফেলা হয়েছিল, হ্যাঁ, জাজের আদেশে তাকে মেরে ফেলা হয়। তো মেরে ফেলা একটা মিনিং এক্সিকিউট। আবার তুমি এই কাজটা করবা, করা অর্থ এক্সিকিউটটা ইউজ হয়, ঠিক আছে? আই হ্যাভ টু এক্সিকিউট দিস, মানে আমার এটা করতে হবে, ঠিক আছে? অনেক বড় সড়ো কোনো কাজ যখন হয় তখন আমরা এটাকে কি বলি, এক্সিকিউট করা বলতে পারি, যে এই কাজটা কে এক্সিকিউট করবে, এটা আমি এক্সিকিউট করব, এরকম আর কি, জাস্ট করা বোঝায়, ঠিক আছে? থ্যাঙ্কস। ওকে, নাজিফা স্যার আমি এই লাইনটা বুঝতে পারিনি। কোনটা স্যার? প্রাইমারি অ্যাকশন। জি আচ্ছা, স্যার। ওকে, ইরফান ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? স্যার ম্যান্ডেটরি মানে কি? কোনটা স্যার? ম্যান্ডেটরি। ম্যান্ডেটরির বাংলা অর্থ হচ্ছে বাধ্যতামূলক, এটা মাস্ট, লাগবেই, ঠিক আছে? বাধ্যতামূলক, এটা সেন্টেন্সে বাধ্যতামূলক। ওকে, প্রাইমারি অ্যাকশন মানে হচ্ছে মূল কাজ, হ্যাঁ। আপনারা স্যার আনমিউট রাখছেন না, হ্যাঁ, আমি আপনাদের কাছে মিউট করে দিচ্ছি। ওকে, ঠিক আছে। সো এটা হচ্ছে প্রাইমারি অ্যাকশন, মানে হচ্ছে মূল কাজ যেটা হচ্ছে সেন্টেন্সে করা হয়, খেলা হতে পারে, নাচা হতে পারে, গান গাওয়া হতে পারে। সো প্রাইমারি অ্যাকশন যেটা সেন্টেন্সে এক্সিকিউট করা হয় সেটাই এই ভার্বটা, মেইন ভার্বটা, ঠিক আছে? ক্যান টেক আপ ডিফারেন্ট ফর্মস, মানে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ফর্ম থাকে। আচ্ছা, তাহলে আই হোপ কোশ্চেন অ্যান্সার পেয়ে গেছো। ইরফান, ইউ ক্যান লোয়ার ইউর হ্যান্ড। আফসিন বলো। স্যার অক্সিলারি ভার্ব কখন মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়? এইটা তো স্যার আমরা যাবো আস্তে আস্তে, ঠিক আছে? এটা আমরা সামনে যাবো, আমরা তো এখন অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করিই নাই। তো এটা মেইন ভার্বের মাঝখানে স্যার এরকম কোশ্চেন করা যাবে না। আমরা যে টপিকে থাকবো ওই টপিকে, ওই স্লাইডে কিছু না বুঝলে সেটা কোশ্চেন করতে হবে, ওকে? ঠিক আছে। সো অক্সিলারি ভার্ব, এবার আসো। অক্সিলারি ভার্ব হচ্ছে দ্য ভার্ব হুইচ হেল্পস। অক্সিলারি ভার্বের আরেক নাম হচ্ছে কি, হেল্পিং ভার্ব। কেন? কারণ ও হচ্ছে শুধু হেল্প করে। ও কি করে? ও হেল্প করে। এবং এই ভার্বটাই টেন্স ঠিক করে দেয়। তুমি টেন্স সম্পর্কে ক্লিয়ার আইডিয়া মেইন ভার্ব থেকে তুমি নাও পেতে পারো, কিন্তু অক্সিলারি ভার্ব থেকে তুমি মানে কমপ্লিট একটা আইডিয়া পেয়ে যাবা। মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব দুইটা একসাথে করলে তুমি একটা কমপ্লিট আইডিয়া পাবা, বাট অক্সিলারি ভার্ব ছাড়া তুমি কখনোই ক্লিয়ার আইডিয়াটা পাবা না যে এটা আসলে কোন টেন্স। এবং এটাকে কেন অক্সিলারি ভার্ব বলতেছি? অক্সিলারি মানেই হচ্ছে অপশনাল, এটা থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে। সো দ্য ভার্ব হুইচ মাইট নট বি দেয়ার, মানে এটা নাও থাকতে পারে, ঠিক আছে? সো অক্সিলারি ভার্ব নাও থাকতে পারে, যেমন আই ইট রাইস, এখানে অক্সিলারি ভার্ব দেখো নাই। আই হচ্ছে সাবজেক্ট, মেইন কাজ হচ্ছে খাওয়া, ইট আছে, সো এটা হচ্ছে আমার এখানে মেইন ভার্ব। সো অক্সিলারি ভার্ব নাই। পরের দুটা সেন্টেন্সে আই এম ইটিং রাইস, এম একটা অক্সিলারি ভার্ব আছে। আর এই সেন্টেন্সে দেখো আই এম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। এখন এখানে কিন্তু দেখো মেইন ভার্বই নাই। খেয়াল করে দেখো, এম যদি অক্সিলারি ভার্ব হয়, আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, আমি বর্তমানে ভাত খাই না, আমি চলমান, আমার খাওয়ার কাজটা কি চলমান বুঝাচ্ছে। কে বুঝাচ্ছে? এই এম দিয়ে টেন্সটা ফিক্স হয়ে গেল। এম এবং ইটিং এই দুইজন মিলে কি করে দিল, এই কাজটা হচ্ছে কি চলমান বুঝাচ্ছে। তাহলে অক্সিলারি ভার্ব আমাকে কি করতেছে? টেন্সটা ফিক্স করে দিচ্ছে। এবং এই পরের সেন্টেন্সটাতে আমরা দেখতেছি যে এমই আসছে, কিন্তু এখানে একটা মেইন ভার্ব নাই। যেমন যদি থাকতো আই এম টিচিং স্টুডেন্ট, যে আমি একজন ছাত্রকে শিখাচ্ছি, টিচিং একটা মেইন ভার্ব হতে পারতো, যে আমি শিখাচ্ছি, মেইন ভার্ব, মেইন কাজ, আমি কি করছি? আমি শিখাচ্ছি। এম টিচিং, বর্তমানে শিখাচ্ছি। এখন আমি যখন টিচিংলি বলবো না, বা আমি মিটিং দিতে পারতাম, আমি তার সাথে মিট করছি, আমি টিচিং দিচ্ছি না, মিটিং দিচ্ছি না, কোনো মেইন ভার্ব দিচ্ছি না। সো আই এম এ স্টুডেন্ট বলছে যে আমি হই একজন ছাত্র। সো এইখানে
আমারটাই হচ্ছে কি এখানে মূল কাজ। আমি ওকে স্যার, আমাকে কি শোনা যাচ্ছে? আচ্ছা, আই হোপ সবাই শুনতে পাচ্ছো আমাকে। আম, কে বলবা? আর ক্যামেরা অফ। আমি হচ্ছে একটু দেখি কারা কারা ক্যামেরা অফ করে রাখছো। আচ্ছা, এই যে আমার কথা শুনে সবাই ক্যামেরা অন করে ফেলতেছে। ঠিক আছে, আমাকে হচ্ছে মাহিন বলো তো, চট্টগ্রাম থেকে জয়েন করেছো। লাস্ট কি শুনতে পেয়েছো তুমি? ইয়েস স্যার। হ্যাঁ, লাস্ট কি শুনতে পেয়েছো? আমি তো ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম আনফরচুনেটলি। লাস্ট কি শুনতে পেয়েছো? স্যার আপনি অক্সিলারি ভার্ব সম্পর্কে আমাদেরকে আলোচনা করাচ্ছিলেন। অক্সিলারি ভার্ব সম্পর্কে আলোচনা করাচ্ছিলাম, এটা তো স্যার অ্যান্সারটা আমি শুনে বুঝতেছি আপনি মেবি মনোযোগ দেন নাই। ঠিক আছে, আমি আরেকটু ক্লিয়ার, মাইশা বলো তো, আরেকটু প্রেসাইজ, যে লাস্ট এই কথাটা আমি শুনেছি স্যার আপনার মুখ থেকে। মাইশা, হ্যাঁ বলো। স্যার আমি বলবো। হ্যাঁ বলেন। স্যার আপনি আলোচনা করতেছিলেন যে আই অ্যাম আ স্টুডেন্ট এটার মধ্যে মেন ভার্ব ছিল না, আর আপনি অন্যান্য মেন ভার্ব সম্পর্কে আর অক্সিলারি ভার্ব সম্পর্কে অনেকগুলো কথা বলেছিলেন। ভেরি গুড। সো এই যে প্রেসাইজ একটা জায়গা পাওয়া গেল যে আই এম এ স্টুডেন্টের মধ্যে যে মেইন ভার্বটা নাই, এইটা নিয়ে আমি কথা বলছিলাম। সো দেখো, ওখান থেকে আমি রিজিউম করতেছি। আচ্ছা, আজকের ক্লাসটা হয়তো বা আমাদের 9:40 বা 9:45 হতে পারে। ঠিক আছে, একটু আমরা অনেক স্লো হয়ে যাচ্ছি। আমি এখন থেকে তোমাদের কোশ্চেন একটু কম নিব, যেন আমার ক্লাসটা আমি শেষ করতে পারি। ঠিক আছে, ওকে। তো আমি অনেক কম 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 টপিক রাখছি আজকে পড়ানোর জন্য, যেন আসলে তোমাদেরকে ভালোভাবে বুঝাইতে পারি। বাট এখন একটু কোশ্চেন একটু কম। ঠিক আছে, আমরা এখন জাস্ট স্লাইড গুলো আগে গো থ্রু করি, শেষে আমি আবার কোশ্চেন নিব তোমাদের। ওকে। সো যেটা বলতেছিলাম যে আই এম টিচিং এ স্টুডেন্ট যদি দিতাম, কিংবা আই এম মিটিং এ স্টুডেন্ট যদি দিতাম, তখন কিন্তু একটা মেইন ভার্ব থাকতো, যে আমি একটা স্টুডেন্টকে শিখাচ্ছি কিংবা আমি একটা স্টুডেন্টের সাথে সাক্ষাৎ করছি। এগুলো যেহেতু নাই, তো এখন মেইন ভার্ব কে? এম। আমি হই একজন স্টুডেন্ট, আমার হওয়াটাই হচ্ছে কি একটা মেইন ভার্ব, এখানে হওয়াটাই হচ্ছে মেইন ভার্ব। সো আই এম এ ডিসিপ্লিন স্টুডেন্ট, আমি একজন ডিসিপ্লিন স্টুডেন্ট, হ্যাঁ, নিয়ম মেনে চলে এরকম। সো এই যে আমি হই, এই হওয়াটাই হচ্ছে কি এখানে মেইন মেইন ভার্ব। সো তোমাকে মনে রাখতে হবে যে মেইন ভার্ব নাই বলে আসলে দুনিয়াতে কিছু এক্সিস্ট করে না। মেইন ভার্ব নাই এই কথার সাথে যদি নেক্সট দিন তুমি আমার সাথে এগ্রি করো, আমি আজকে বোঝানোর জন্য বললাম তোমাকে যে টিচিং হচ্ছে মেইন ভার্ব, টিচিং তো এখানে নাই, মেইন ভার্ব তো তার মানে নাই, কখনো এটা এগ্রি করা যাবে না স্যার, মেইন ভার্ব নাই এরকম কখনো হতে পারে না। এখানে মেইন ভার্বকে এম হচ্ছে এখানে মেইন ভার্ব। সবাই ক্লিয়ার আমার কথাটা? এখানে অক্সিলারি ভার্ব নাই, Yes, এখানে sir. এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার ওরাই হচ্ছে Yes, মেইন ভার্ব। sir. সো মেইন ভার্ব নাই, এটা কখনোই হবে না। এটা গেল আমার প্রথম পয়েন্ট, মানে এটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট অক্সিলারি ভার্ব নিয়ে। এইবার আমরা যাই, প্রেজেন্ট টেন্সে চারটা টাইপ আছে: প্রেজেন্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একটা হচ্ছে ইনডেফিনিট, একটা কন্টিনিউয়াস, একটা পারফেক্ট, একটা পারফেক্ট কন্টিনিউয়াস। সেম পাস্ট টেন্সে আছে ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সে আছে ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এখন আমি যদি একটু স্ট্রাকচার গুলো দেখি, প্রেজেন্ট ইনডেফিনিটে সাবজেক্ট প্লাস V1 প্লাস এক্সটেনশন। আমি একটা করে এক্সাম্পল শুধু লিখে দিব, এবং আপনারা হচ্ছে এই যে আমরা এই যে লেখালেখি করতেছি, আমি লেখালেখি সহ কিন্তু আপনাদেরকে হচ্ছে এই ছবিগুলো, এই PDF ফাইলটা দিয়ে দিব। তো আপনাদের লেখালেখি খাতায় লেখার কোনো প্রয়োজনই নাই, আপনারা জাস্ট আমার সাথে একটু গো থ্রু করেন। স্ট্রাকচারের সাথে সেন্টেন্সের মিলাইতে হবে, যে আমি যে মিলাচ্ছি এটা একটু বুঝতে হবে যে আমি কিভাবে মিলাচ্ছি। সাবজেক্ট প্লাস V1 প্লাস এক্সটেনশন, আই ইট রাইস। সাবজেক্ট V1, ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে কি ইট, সেকেন্ড ফর্ম হচ্ছে কি এইট। স্যার আপনি কি বললেন? হ্যাঁ, ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে ইট, সেকেন্ড ফর্ম হচ্ছে এইট,
থার্ড ফর্ম হচ্ছে ইটেন, ফোর্থ ফর্ম যেটা বা ইট প্লাস আইএনজি আমরা বলি, ঠিক আছে? এই চারটা ফর্ম আমাদেরকে মাথায় রাখতে হবে। এরকম প্রত্যেকটা ভার্বের, ঠিক আছে, প্রত্যেকটা ভার্বের কিন্তু এরকম 3টা করে ফর্ম এক্সিস্ট করে। এগুলো গ্রামার বইয়ে তুমি কনজুগেশন অফ ভার্বস লিখে সার্চ দিতে পারো। সরি, গ্রামার বইয়ে তো সার্চ দিবা না, গ্রামার বইয়ে কন্টেন্টসে তুমি খুঁজতে পারো কনজুগেশন অফ ভার্বস, অথবা ইন্টারনেটে সার্চ দিতে পারো যারা হচ্ছে ইন্টারনেটে একটু খোঁজাখুঁজি করে পড়াশোনা করো। তো কনজুগেশন অফ ভার্বসে দেখবে এরকম ভার্বের 3টা ফর্ম থাকবে। হ্যাঁ, প্রেজেন্ট ফর্মটাকে আমরা বলি V1, পাস্ট ফর্মটাকে বলি V2, আর পার্টিসিপল যেটা এটাকে আমরা বলি V3। তো কন্টিনিউয়াসে আমরা কি করি? আই এম ইট প্লাস আইএনজি, আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। বর্তমানে এটা কন্টিনিউয়াস, চলছে কাজটা, ঠিক আছে? পারফেক্ট টেন্স, যেই কাজটা মাত্র হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, খেয়েছিলাম না। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি মানে এইমাত্র খেয়েছি। এটা প্রেজেন্ট বলা যায় কিন্তু কমপ্লিটলি প্রেজেন্ট না, ঠিক আছে? এইমাত্র হয়েছে। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি ভাত খাচ্ছি 3 ঘন্টা ধরে, এইটার সাথে কন্টিনিউয়াস এর পার্থক্যটাই হচ্ছে এইখানে একটা টাইম মেনশন থাকবে। আই হ্যাভ বিন, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, হ্যাভ বিন, ইট প্লাস আইএনজি মেইন ভার্ব, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 3 আওয়ার্স, ঠিক আছে? এটা আমার ছোটবেলার ঘটনা আর কি। আমি এরকম ভাত ধরো দুপুর 2টার সময় নিয়ে বসলে আমার বিকাল 5টা বেজে যেত ভাত খাইতে। অন্য কোনো কিছু সেম আর এত স্যার, টাইম সেম লাগতো না। সেম হাই ফাইভ। এখনো হ্যাঁ, হয়। দেখা যেত যে স্যার মাছ মাংস সব আমি খেয়ে ফেলতাম। তারপরে হচ্ছে এই যে ভাত আর ডাল নিয়ে ধরো আমি 3 ঘন্টা পার করে ফেলছি। বিকালে আসরের আজান দিয়ে দিছে, মাগরিবের আজান দিয়ে দিছে, এরকম বহুত কাহিনী আমার লাইফে আছে। সো এটা আমার এক্সাম্পলটা আমার মানে চলে আসে আর কি, ঠিক আছে? আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 3 আওয়ার্স, 3 ঘন্টা ধরে ভাত খাচ্ছি। তো এই যে টাইম মেনশন এবং কন্টিনিউয়াস, এইটা হচ্ছে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? আচ্ছা, এই সেম জিনিসটা আমরা পাস্ট টেন্সে যদি যাই, আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম, সাবজেক্ট প্লাস V2, আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস এট দ্য টাইম, যে আমি তখন ভাত খাচ্ছিলাম। এটা বহুত কনটেক্সটে ইউজ হবে, কিন্তু এটার মানে এই না যে আমি কি সেন্টেন্সের মধ্যে জাস্ট এইভাবে সেন্টেন্স গুলো ইউজ করবো। এগুলো কিন্তু বিভিন্ন কনটেক্সটে সেন্টেন্স গুলো আসবে, ঠিক আছে? তো তুমি যদি বেসিক এই জিনিসগুলো বুঝো, তখন তুমি আসলে আরো ফার্দার যেই কমপ্লেক্সিটি গুলা ওগুলা বুঝতে পারবা। এই জিনিসগুলোতে যদি সমস্যা থেকে যায়, তোমাকে কালকে যদি আমি বলি যে কম্পাউন্ড সেন্টেন্সে প্রথমে যদি আমার পাস্ট কন্টিনিউয়াস থাকে, পরের সেন্টেন্সও পাস্ট কন্টিনিউয়াস হবে, তখন কিন্তু তুমি হারায় যাবা, ঠিক আছে? তখন কিন্তু তোমার হারায় যাবা। কিন্তু যদি পাস্ট কন্টিনিউয়াস এর কনসেপ্টটা তোমার ক্লিয়ার থাকে, তখন তুমি ধরতে পারবা যে আচ্ছা স্যার হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস মানে তো ওই স্ট্রাকচারটা। তখন তুমি বুঝতে পারবা যে হ্যাঁ, কম্পাউন্ড সেন্টেন্সে প্রথমে যদি এই স্ট্রাকচার থাকে, পরেও এই সেম স্ট্রাকচার থাকবে। তো এই জিনিসগুলো একটু কেয়ারফুল থাকবা। ওকে স্যার, অনেকে চ্যাট বক্সে চ্যাট করছেন, চ্যাট বক্সে কিন্তু চ্যাট করা যাবে না, ঠিক আছে? টাইম ইজ ওভার নাও। ইফ এনিওয়ান হ্যাভ এনি ইমার্জেন্সি ইউ ক্যান লিভ দ্য ক্লাস, নো ওয়ারিজ স্যার। বাট আমি ক্লাস হয়তো বা 9টা 40 বা 45-এ শেষ করব, ঠিক আছে? সো চ্যাট বক্সে অ্যাটেনশন দেওয়া যাবে না, ক্লাসের দিকে অ্যাটেনশন রাখতে হবে। ওকে ওকে, সো পারফেক্ট টেন্সটা দেখেন, সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 ফর্ম, অর্থাৎ এদিক দিয়ে আমার বিড়াল স্যার অনেক ডিস্টার্ব করতেছে। তো দেখেন, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের থ্রি, আই হ্যাড ইটেন রাইস, এইটার সাথে পাস্ট ইনডিফিনিটের খুব একটা পার্থক্য অর্থে তুমি ধরতে পারবা না। আমি ভাত খেয়েছিলাম, আই হ্যাড ইটেন রাইস, এটাও তোমার কাছে মনে হবে এটার তো অর্থ একই, আমি ভাত খেয়েছিলাম। ইনডেফিনিট টেন্সও তো আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। এখন পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে পারফেক্ট টেন্স কখনো আমরা একা একা একটা সেন্টেন্স পারফেক্ট টেন্স আমরা ইউজ করি না। আমরা দুইটা পাস্ট ইনডিফিনিটের মধ্যে যে দুইটা কাজই অতীতে হয়েছিল, কিন্তু অতীতে ঘটা দুইটা কাজের মধ্যে যেটা বেশি অতীত, যেটা আরো আগে হয়েছিল, ওইটা আমরা পাস্ট পারফেক্ট টেন্সে বলি। যেমন তুমি গতকাল এসেছিলে, তার আগে আমি বাড়ির কাজ করছিলাম, ঠিক আছে? আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক বিফোর ইউ কেম হোম, মানে তুমি গতকাল যে এসেছিলে এইটাই তো পাস্ট ইনডিফিনিট, এটা অতীতের একটা ঘটনা। তারও আগে আমি বাড়ির কাজ করছিলাম বা করেছিলাম, আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক। বুঝা গেছে? সো এই কনটেক্সট গুলা
কোন সিচুয়েশন আমরা কোনটা ইউজ করি, এটা আমরা অন্যদিন আলোচনা করব। বাট আজকে আমরা জাস্ট স্ট্রাকচারটা দেখবো যে পাস্ট পারফেক্ট যখন আমরা ইউজ করব তখন এই আই হ্যাড ইটেন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 এই ফরম্যাটটা আমরা ইউজ করব। পারফেক্ট কন্টিনিউয়াস, আমি 3 ঘন্টা যাবত ভাত খেতাম। আই হ্যাড বিন ইটিং রাইস ফর 3 আওয়ার্স, বা খেয়েছিলাম, আই হ্যাড বিন ইটিং রাইস ফর 3 আওয়ার্স। ঠিক আছে, অর্থাৎ আমি 3 ঘন্টা যাবত ভাত খেয়েছিলাম। সো এই যে টাইম মেনশন, তো যে মুহূর্তে টাইম মেনশন থাকবে তখনই বুঝতে হবে এটা পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যাবে। এটা বর্তমানে 3 ঘন্টা ধরে করছি, বর্তমানের পারফেক্ট কন্টিনিউয়াস। আমি আগে 3 ঘন্টা ধরে এটা করতাম, তো এটা তখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি এমন বলি আমি যে আমি ভবিষ্যতে 3 ঘন্টা ধরে এই কাজটা করতে থাকবো, তখন এটা হয়ে যাবে কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিটে অক্সিলারি ভার্ব থাকে। আই উইল ইট রাইস, আই উইল ইট রাইস টুমরো, আমি আগামীকাল ভাত খাবো, আমি আগামীকাল ভাত খেতেই থাকবো। আই উইল বি ইটিং রাইস টুমরো, আই উইল বি ইটিং, আমি খেতে থাকবো, আমি করতে থাকবো, আমি যেতে থাকবো। তারপর হচ্ছে আগামীকাল তুমি এই কাজটা করার আগেই আমি এই কাজটা করে থাকবো। এখন একটু খেয়াল করো, এটা একটু কনফিউজিং শোনাতে পারে। আগামীকালের কথা আমি বলছি, তাহলে ডেফিনেটলি আমি আগামীকালে কাজটা করবো, এটা ফিউচার। কিন্তু তুমি যখন আসবা তখন আমি এটা করে থাকবো অলরেডি, মানে ওই টাইমে আমার কাজটা পাস্ট হয়ে থাকবে। তাহলে জিনিসটা একটু কি মনে হচ্ছে যে ফিউচারের মধ্যে এটা একটা পাস্ট মনে হচ্ছে না? যে তুমি আগামীকাল বাসায় আসবা, ততক্ষণে আমি আমার কাজ শেষ করে থাকবো, মানে আমি এখনো কাজ শেষ করি নাই, আমার কাজ শেষ করাটা এটাও আমি আগামীকালই করব। কিন্তু তুমি যখন আসবা ততক্ষণে আমার কাজ শেষ করাটা একটা পাস্ট টেন্স হয়ে থাকবে। সবাই কি বুঝতে পেরেছি আমরা এই কথা, এই কনসেপ্টটা? ইয়েস স্যার। ওকে, বিউটিফুল। সো এই যে ফিউচারের একটা টাইমে অলরেডি পাস্ট হয়ে গিয়েছে একটা কাজ, এরকম যদি আমি বুঝাতে চাই, আমি তখন বুঝাই কি আই উইল হ্যাভ, আমি ওই কাজটার জন্য আমি ফিউচার পারফেক্ট ইউজ করি। আই উইল হ্যাভ ইটেন রাইস ওয়েন ইউ অ্যারাইভ টুমোরো, ওয়েন ইউ উইল অ্যারাইভ টুমোরো, তুমি যখন আগামীকাল বাসায় আসবা ততক্ষণ আমি ভাত খেয়ে থাকবো। ঠিক আছে, আর পারফেক্ট কন্টিনিউয়াস তো অলরেডি বলে ফেলছি যে আমার ভবিষ্যতে আমি সময় ধরে একটা কাজ করতে থাকবো। 3 দিন ধরে, আগামী 3 দিন ধরে বৃষ্টিপাত হতে থাকবে, আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে। আগামী 4 দিন ধরে হচ্ছে বাসা থেকে আমি বের হব না। এরকম যত সময় ধরে আমি আগামী এত সময় ধরে এই কাজটা করতে থাকবো, তখন এটা হয়ে যাবে কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমাকে বলো, কারো কোনো কোশ্চেন আছে কিনা? আস্ক মি এনিথিং। এনিথিং মানে আজকের পড়াশোনা রিলেটেড এনিথিং, সবকিছু না। If you have any question, you can raise your hand. কারো কোনো কোশ্চেন নাই? কোনটা, আপনারা সবাই বুঝছেন নাকি হচ্ছে কিছুই বুঝেন? আচ্ছা, কোশ্চেন, হ্যাঁ, হ্যান্ড রেজ করেছো। ওকে, ফাতিমা বলো। ফাতিমা, হ্যাঁ, এখন বলো। স্যার ইউ ক্যান আনমিউট, আমি আনমিউট করার পারমিশন দিয়ে দিয়েছি। আচ্ছা, স্যার হ্যাঁ, আচ্ছা ফাতিমা, হ্যাঁ বলো। যে কি বলতে আপনি আপনার ভোকাবুলারি নিয়ে কিছু একটা বলতে চাইছিলেন। আচ্ছা, ওকে, ভেরি গুড। আফসিন বলো। স্যার, আমি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো বুঝিনি। আচ্ছা, দেখো, এটা মনে রাখবা, পারফেক্ট কন্টিনিউয়াস তখনই হবে যখন টাইম মেনশন থাকবে। ঠিক আছে, এখন টাইম মেনশন করে এটা যদি প্রেজেন্টে বলা হয় যে আমি 3 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি পাস্টের কথা বলা হয় যে আমি আগে 10 বছর আগে, কিংবা আমি যখন ছোট ছিলাম বা অনেক আগে আমি 3 ঘন্টা ধরে ভাত খাইতাম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, জাস্ট টাইম মেনশন। অথবা আগামীকাল 2 ঘন্টা ধরে রাস্তায় জ্যাম থাকবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, যে কোনো টেন্সের মধ্যেই টাইম মেনশন থাকলেই ওই কন্টিনিউয়াসটা হয়ে যায় কি পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, জি ওকে, হ্যাঁ, বিভোর, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? স্যার হুম, লাস্টে আপনি যেটা বুঝিয়েছেন সেটা কি আবার একটু বুঝাবেন? লাস্টে বলতে স্যার আমাকে একটু স্পেসিফিক বলতে হবে, আমি তো অনেক কিছু বলতে।
স্যার লাস্টের মধ্যে যেটা বুঝাইছেন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ইয়েস স্যার। আচ্ছা, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটা হচ্ছে ধরো এরকম, আমি একটা সেন্টেন্স লিখি, ঠিক আছে? আফটার 5 years I will be traveling the world. যে আমি 5 বছর পরে আমি সরি I will have been traveling the world, মানে আমি 5 বছর পরে I will have been traveling the world, আমি ঘুরতে থাকবো ধরো for 6 months straight, যে আমি 6 মাস ধরে আমি দুনিয়া ঘুরতে থাকবো, আমি যদি এটা বলি, এইটা হচ্ছে একটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ভবিষ্যতে একটা সময় ধরে একটা কাজ হইতে থাকবে। বুঝতে পারছো? জি। ওকে, মাহিন। স্যার হুম পাস্ট পারফেক্টটা একবার বলবেন? পাস্ট পারফেক্ট হচ্ছে যখন আমাদের দুইটা কাজই পাস্টে হয়েছে, হ্যাঁ, যে একটা কাজ পাস্টে হয়েছে এবং তুমি বলতে চাচ্ছ আরেকটা কাজ আরো পাস্টে হয়েছে, তখন আমরা পাস্ট পারফেক্ট ইউজ করি, বেশি পাস্ট যেটা সেটার জন্য। ঠিক আছে? I had eaten my food before you arrived. তো তুমি আসার আগেই, তুমি যে এসেছিলে, তুমি আসার আগে আমি ভাত খাওয়া শেষ করেছিলাম। সো তুমি আসাটাই হচ্ছে পাস্ট, তোমার আসার ঘটনাটাই হয়েছিল গতকাল, সেটারও আগে আমি আমার কাজটা করেছিলাম, তো এটা আরো পাস্ট। তো যেটা এরকম ডাবল পাস্ট, ওই রকম পাস্টে আমরা হচ্ছে কি ইউজ করি, পাস্ট পারফেক্ট ইউজ করি। ঠিক আছে? ওকে, ইরফান, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? ওকে, আমি হচ্ছে এই মুহূর্তে হচ্ছে, ঠিক আছে, আমরা আই হোপ সবার কোশ্চেন অ্যান্সার দে। হ্যাঁ স্যার এই সপ্তাহে কি কোনো সাপ্তাহিক স্যার। পরীক্ষা হবে? ইয়েস স্যার। এই সপ্তাহে কি কোনো সাপ্তাহিক পরীক্ষা হবে? না স্যার, আমাদের স্যার এই ডিসেম্বরের ক্লাসগুলোয় কোনো স্যার সাপ্তাহিক পরীক্ষা হবে না, আমাদের পরীক্ষা টরীক্ষা শুরু হবে জানুয়ারি থেকে। ঠিক আছে? ওকে, তো আমরা, হ্যাঁ, যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, যারা আজকে ক্লাস করলা তারা তো ভালো, যারা ফিউচারে কন্টিনিউ করবা আরো ভালো, যারা করবা না তাদের জন্য হচ্ছে আমি টিপসটা দিয়ে দিই, সেটা হচ্ছে ক্যাট কলেজের জন্য যে প্রিপারেশনের জার্নি, এই জার্নিটা কিন্তু অনেক টাফ। ঠিক আছে? এই জার্নিটা অনেক টাফ ইন এ সেন্স, তোমার আসলে কোন লেভেলের একাডেমিক প্রেসার নিতে হবে এটা আসলে তুমি মোটামুটি না নিলে আসলে বুঝবে না। তোমার কাছে মনে হবে যে হ্যাঁ, আমি তো স্কুলের পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড হচ্ছি, স্কুলের পরীক্ষা তো আমি 5-এর মধ্যে আছি, কিন্তু ক্যাট কলেজে ভর্তি পরীক্ষা যারা দেয়, দেখবা প্রত্যেকটা স্কুলের প্রথম 10 জন হচ্ছে পরীক্ষা দিচ্ছে। তোমার ক্লাসের যদি তোমার স্কুল কলেজটা বা ইনস্টিটিউশনটা শহরের কোনো স্কুল হয়, সেক্ষেত্রে তুমি দেখো তোমার ক্লাসের অনেকেই দিচ্ছে, এবং রোল যারা সামনের দিকে তারা দিচ্ছে, প্রত্যেকটা জেলা স্কুল থেকে বলো, সরকারি স্কুল থেকে বলো, অনেক অনেক স্টুডেন্ট কিন্তু দেয়। এবং মোটা দাগে সবাই হচ্ছে ভালো স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট না হইলেও যেই প্রিপারেশন নেওয়া লাগে ওই প্রিপারেশনে সবাই ভালো স্টুডেন্ট হয়ে যায়। কিন্তু বহুত দেখবা যে রোল 1 বাদ পড়ে যাচ্ছে, রোল 2 রিটেনে চান্স পাচ্ছে না, রোল 3 সবসময় 5-এর মধ্যে থাকে, রিটেনে চান্স পায় নাই কেন? কারণ হচ্ছে তার যেই স্ট্রেসটা আসলে নেওয়া দরকার ছিল, যেই প্রিপারেশনটা নেওয়া দরকার ছিল, তার আসলে ওই প্রিপারেশনটা ভালো মতো নেওয়া হয় নাই। এখন ধরো আমি আমার নিজের এক্সাম্পল আমি দিতে পারি, আমি যখন হচ্ছে কুমিল্লা জিলা স্কুলে পড়ি, আমাদের ক্লাস থেকে আমরা 5-6 জন এক্সাম দিয়েছিলাম, এবং আমাদের হচ্ছে আমার রোল নাম্বার ছিল হচ্ছে 46। হ্যাঁ, ক্লাস 5-এ ছিল 25, 6-এ ওঠার পর আমার রোল নাম্বার হয়ে গেছিল 34, 7-এ যখন আমি জিলা স্কুলে আমার ফাইনাল রেজাল্ট পাবলিশ হয়, তখন আমার রোল নাম্বার হয়েছিল 46, মানে আমার গ্রাফ হচ্ছে পিছনের দিকে ছিল। আর আমার যে খুব ভালো ফ্রেন্ড, আমার একদম এলাকায় বাসা, সে হচ্ছে ছিল আমাদের রোল 3। ঠিক আছে? তো কুমিল্লা জিলা স্কুলে কেউ যদি কুমিল্লা থাকো সেক্ষেত্রে হয়তো রিলেট করতে পারবা, হিউজ কম্পিটিশন, তো ওখানে রোল নাম্বার 3 এটা আসলে যেন তেন ব্যাপার না। তো আমার ওই ফ্রেন্ড হচ্ছে রিটেনে চান্স পায় নাই। ঠিক আছে? এবং এটা কিন্তু ট্রু স্টোরি, এটা আমি ধরো বলার জন্য বলতেছি, ব্যাপারটা এমন না। এবং এটা মোটামুটি আমরা সবাই অনেক অবাক হয়েছিলাম যে কেন আসলে হয় নাই। সো এইটা আসলে কেন, এটার কারণ হচ্ছে তোমাকে এখন থেকে প্রিপারেশনটা এমন ভাবে নিতে হবে যে আমি এটা ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার কোনো ইয়ে না, কোশ্চেন মানে এক্সাম না, এটা আমার মুখস্থ করার কোনো এক্সাম না, এখানে আমি জাস্ট শিখবো আর ইয়ে করে দিব, বা মুখস্থ আমি লিখে দিয়ে আসবো, এরকম কিছু না। যেমন আমরা এই যে আজকে স্ট্রাকচার শিখলাম, টেন্সের স্ট্রাকচার কিন্তু পরীক্ষায় আসবে না, কখনোই আসবে না।
তোমাকে তুমি যেটা জানো এটা টেস্ট করার হাজারটা ওয়ে ক্যারেট কলেজের টিচারদের জানা আছে। তারা প্রত্যেকবার কোশ্চেন ওইভাবে ইম্প্রোভাইজ করে করে দেয় যেন তুমি মুখস্থ প্যাটার্নে যদি চলে যাও, তুমি হচ্ছে দেখবা যে কোশ্চেন দেখে তুমি আর বুঝতেছো না এটা কেমনে অ্যান্সার করা লাগবে। সো এটা ভালোভাবে বুঝতে হবে। এবং ইংলিশ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটা বোঝার জন্য ভোকাবুলারি খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এবং ভোকাবুলারি তোমাকে আমি তোমাকে লিস্ট দিতে পারবো না যে এই ভোকাবুলারি গুলা শিখো, শিখলেই তুমি হচ্ছে ধরো ক্লাস 6, 7, 8 সেফ, এই ভোকাবুলারি গুলা শিখো, শিখলেই তোমার এইচএসসি পর্যন্ত সেফ। এইরকম ভোকাবুলারির লিস্ট প্রোভাইড করা এটা আসলে পসিবল না, এবং কেউ এটা করতেও পারবে না। কেউ যদি এরকম দেয় হয়তোবা দিতে পারে, আমিও মাঝে মাঝে হয়তোবা দিব তোমাদেরকে, বাট ওইটা একটা লিমিটেড রিসোর্স হিসেবে দিব। যেমন হচ্ছে ধরো তোমাদের মেইন বইয়ের চ্যাপ্টারের উপর আমি একটা ভোকাবুলারি লিস্ট দিব, যে তোমাদের মেইন বইয়ে এই এই ওয়ার্ড গুলো আছে, তোমরা এই ওয়ার্ড গুলার সিনোনিম গুলা শিখতে পারো। এখন তাহলে আমরা কি করবো ভোকাবুলারির জন্য? ভোকাবুলারির জন্য আমি যেটা প্রত্যেক বছর বলি স্টুডেন্টদেরকে, এই টিপসটাই হচ্ছে আমি শুরুতে দেওয়ার কথা ছিল, যেটা আমি হচ্ছে বলছিলাম আমাকে মনে করাই দিবা। এই টিপসটা হচ্ছে, এখন থেকে যদি ঝালমুড়ি খাও, ওই ঝালমুড়ির ঠোঙার মধ্যে কি লেখা সেটাও পড়বা। এটাই হচ্ছে আমার টিপস। ঝালমুড়ির ঠোঙা বলতে আমি এটা জাস্ট একটা সিম্বলিক একটা জিনিস বললাম। দোকানের সাইনবোর্ড পড়বা, কোনো একটা লিফলেট দিছে পড়বা, মসজিদ থেকে বেরোয়ার পর দেখবা হাতের মধ্যে লিফলেট দিয়ে দিছে, ওই লিফলেট এমন জিনিসের সেটার সাথে তোমার কোনো ডিলিংস নাই, তাও তুমি এটা পড়বা। ঠিক আছে? দেয়ালে পোস্টার সাটানো পড়বা, দেয়ালের মধ্যে লিখা আছে পড়বা। বোঝা গেছে কি বলছি? বাজার থেকে হচ্ছে ওষুধ কিনে আনছে, ওষুধের এই যে নিয়মাবলী লেখা থাকে, প্রাপ্তবয়স্করা এইভাবে এইভাবে খাবেন, ওগুলা পড়বা। লিটারালি ইচ এন্ড এভরিথিং তোমার সামনে টেক্সট আছে মানেই হচ্ছে তুমি সেটা যেন পড়ে ফেলো। বোঝা গেছে? পড়ার পরে তুমি যখন দেখবা যে এই ওয়ার্ডের মিনিং জানো না, এবার তুমি তোমার টিচারকে জিজ্ঞেস করো, তোমার প্যারেন্টস কে জিজ্ঞেস করো। তুমি যদি ডিকশনারি খুঁজে না পাও, তোমার প্যারেন্টস কে জিজ্ঞেস করো, প্যারেন্টস না পারলে টিচারকে জিজ্ঞেস করো, টিচার যদি না পারে তুমি অনলাইনে খুঁজো। ঠিক আছে? না পারাটা খুবই স্বাভাবিক। ভোকাবুলারি মানে আজকেও আমি একটা নতুন ওয়ার্ড শিখছি। ঠিক আছে? আজকেও আমি নতুন একটা ওয়ার্ড শিখছি, ইটারিনারি। আমার এক ফ্রেন্ড জিজ্ঞেস করছে যে আগামীকালকে যে চিফ গেস্ট একজন আসবেন, ওনার ইটারিনারি কি? আমি ওয়ার্ড দেখে বুঝতেছি না যে এটা কি ওয়ার্ড, অথচ আমি তোমাদের কিন্তু ইংলিশ পড়াবো। তো আমি কি করলাম, আমি হচ্ছে দেখে শিখলাম। ইটারিনারি মানে হচ্ছে রুট, ট্র্যাজেক্টরি, রাস্তা, চলার গতিপথ, যে সে কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে। সো ভোকাবুলারির লার্নিং এর জার্নির কার্ভটা হচ্ছে এরকম, যে আমি 10 ইয়ার্স ধরে পড়াচ্ছি, তারপরেও আমি আজকে একটা ওয়ার্ড শিখলাম। তো তোমরা চিন্তা করো তাহলে তোমাদের কি পরিমাণ ওয়ার্ড শিখতে হবে। কি বলছি বুঝছো? সো এইটা একটু মাথায় রাখবা, যে শিখা লাগবে, প্রচুর পরিমাণে শিখা লাগবে, নিয়মিত শিখতে হবে। তুমি দেখবা ভর্তি পরীক্ষার আগের দিনও তুমি আসলে অনেক কিছু জানো না, তোমার এরকম কি হবে, এবং এইটাই স্বাভাবিক। তাহলে দেখবা তোমার প্রিপারেশন আসলে ভালো একটা প্রিপারেশন হচ্ছে। ঠিক আছে? ওকে, আমি ক্লাসের রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। আজকের ক্লাস ফরমালি আমাদের এখান পর্যন্তই। সবাই ভালো থাকবা।